নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। দীর্ঘ উপন্যাস কীর্তিহাটের কর্চা শেষ হয়েছে। আজ থেকে শুরু করছি নতুন একটি অন্য স্বাদের উপন্যাস, বুদ্ধদেব বসুর তিথি ডোর। শুরু করি। রাজেনবাবু মানুষটি একটু শৌখিন। শৌখিন মানে বাবু নয়। হাঁটুর কাছে কাপড় তুলে দু হাতে দুই ঝুলি নিয়ে বাজার করে আসতে আপত্তি নেই তার, কিন্তু শোবার সময় বালিশে একটু সুগন্ধ চাই। এক জামা পরে সপ্তাহের 6 দিন আপিস করবেন, এদিকে কাঁচের গেলাসে ছাড়া জল খাবেন না। ঠিকে ঝি কামাই করলে রাত থেকে বিছানা ছেড়ে উনুন ধরিয়ে রাখবেন, তারপর বারান্দার ভাঙা তক্তায় খালি গায়ে বসে গুনগুন করবেন ভৈরবী কি যোগিয়া। 15 বছর বয়সে বিয়ে হয়ে বাপের বাড়িতে 1 বছর কাটিয়ে শিশিরকণা প্রথম যখন স্বামীর ঘর করতে এলেন, স্বামীর এসব ছোটোখাটো শখগুলি তার মনে বিশুদ্ধ কৌতুক জাগিয়েছিল। এমনকি এর কিঞ্চিত প্রশ্রয়ও তিনি দিয়েছিলেন। বিছানার তলায় অগরুর শিশি লুকিয়ে রেখে তার চেয়েও বেশি ঠিকে ঝির সাহায্যে সংগৃহীত কয়েকটি পথে ঝরা বকুল কোনো রাত্রে নিজের আঁচলে বেঁধে নিয়ে। সুগন্ধ ভালো, সুগন্ধের উৎসটা আরও ভালো হতে দোষ কি? কয়েক মাস পরে শিশিরকণা যখন অন্তঃসত্ত্বা হলেন আর রাজেনবাবু বললেন, বেশ হলো, ছোট্ট ফুটফুটে একটা মেয়ে হবে, বেশ। তখন স্বামীর এই নতুন শখটিতে বেশি সুখী না হয়ে তিনি বললেন, কেন মেয়ে কেন? ছেলে হলে তো শুধু হাফ প্যান্ট আর ডান্ডাগুলি, আর মেয়ে রং বেরঙের ফ্রক, রিবন, ঝাঁকড়া ঝাঁকড়া কোঁকড়া কোঁকড়া চুল, আর একটু বড় হলে তো কথাই নেই। কিন্তু স্বজাতির সংখ্যা বৃদ্ধির সম্ভাবনায় শিশিরকণাকে বিশেষ উৎফুল্ল দেখা গেল না। যেরকম কথা নিজের মার মুখে অনেকবার তিনি শুনেছেন, তারই পুনরুক্তি করলেন এই ভাবিমা। ফ্রক, রিবন, বাহ, মেয়ের শিক্ষার ব্যবস্থা তো ভালোই। তা তুমি যাই বলো, একটা মেয়ে থাকলে ঘর আলো। কয়েক মাস পরে আলো হলো ঘর, আর 3 দিন পরে রাজেনবাবুর তার শৌখিনতার আরেকটি নমুনা দেখালেন। মেয়ের নাম তিনি রাখলেন শ্বেতা। না বাবা, আঁতুড় ঘরের দরজায় বসে বলে উঠলেন শিশিরকণার বিধবা পিসিমা, সীতা নাম রেখো না, বড় দুঃখিনী সীতা। সীতা নয়, শ্বেতা। গম্ভীরভাবে রাজেনবাবু বললেন, তালব্য স আর ব ফলা দুটোই স্পষ্ট উচ্চারণ করে। ওসব বিলিতি নাম আমাদের মুখে তো আসবে না। তবে হ্যাঁ, মেয়ে তোমার মেমের মতোই রূপসী হবে। বিলিতি নয় তো? রাজেনবাবুর কথা কেটে দিয়ে আরেকটি কণ্ঠস্বর উঠল আঁতুড় ঘরের ভিতর থেকে। ওর কথায় তুমি আবার কান দাও পিসিমা, ওর তো ওই রকমই। মেয়ের নাম আমি মঞ্জু রেখেছি। শেষের কথাটি শিশিরকণা একটু চেঁচিয়ে বললেন, যাতে যথাস্থানে নির্ভুলভাবে পৌঁছয়। পৌঁছল, কিন্তু যথাস্থানটি অবিচলিত। মাসখানেকের মধ্যে একটা নামের লড়াই লেগে গেল বাড়িতে। মেয়েকে বুকে চাপড়ে চাপড়ে আদর করেন শিশিরকণা, মঞ্জু, মঞ্জুল, মঞ্জুলি। আর রাজেনবাবু ঠিক সুরে সুর মিলিয়ে বলে ওঠেন, মঞ্জু, ঝুমঝুম, লজনচুস। তারপর কাছে এসে মেয়ের গালে একটু আঙুল ছুঁয়ে ডাকেন, শ্বেতা। চোখের পাতা মিটমিট করেন কন্যা, যেন এই নামই তার পছন্দ। তা হতেই পারে, যা ফুটফুটে ফর্সা। প্রথম সন্তান যুবক পিতার কণ্টক, এ কথা যারা বলেন নিশ্চয়ই তারা রাজেনবাবুকে দেখেননি। হাঁটু এঁকে বেঁকে মেয়েকে ঘুম পাড়াচ্ছেন তিনি, বোতলে দুধ খাওয়াচ্ছেন, কোলে নিয়ে বেড়াচ্ছেন বিকেলে, রাত্রিরে বদলে দিচ্ছেন কাঁথা। প্রথম 6 মাসের মধ্যে একটি রাত্রিও ঘুমের ব্যাঘাত হলো না নতুন মায়ের।
বাঙালি পরিবারের পক্ষে যার তুল্য আশ্চর্য কথা আর নেই, কিন্তু এ সুখের একটি দাম দিতে হলো। সে তার জামাটা কোথায়, সে তার পাউডারটা দাও, সেটা তো খুব ঘুমোচ্ছে আজ। সব সময় এই শুনতে শুনতে শিশিরকণাও মাঝে মাঝে শ্বেতা বলে ফেলতে লাগলেন। প্রথমে ঠাট্টা করে তোমার শ্বেতা, যেমন তোমার শ্বেতার রূপের খ্যাতি হচ্ছে খুব, কি শ্বেতা কীরকম হাসে দেখেছ? তারপর শুধুই শ্বেতা, সীতা কিংবা সীতুও নয়, একেবারেই শ্বেতা। মঞ্জু যুদ্ধে হেরে দেশান্তরী হল। রাজেনবাবু মহৎ যোদ্ধার মতো নিজের জয় মেনে নিলেন সবিনয়ে। 1.5 বছর পরে আরেকটি মেয়ে যখন জন্মালো, রাজেনবাবু তক্ষুনি তার নাম দিলেন মহাশ্বেতা। তৃতীয় কন্যাটি অতদিনও সবুর করল না। মহাশ্বেতার সঙ্গে 14 মাসের ব্যবধান রেখে শিশিরকণার কোলে এলো সরস্বতী। থাক থাক, আর সোহাগ করে নাম দিতে হবে না, শিশিরকণা বলে উঠলেন। নাম তো একটা চাই। ছাই। নিজের অজান্তে শিশিরকণা একটা পদ্য রচনা করে ফেললেন। দ্বিতীয়বারে তার বিশ্বাস ছিল ছেলে হবে, তবু মহাশ্বেতাকে সহ্য করেছিলেন ভবিষ্যতের আশায়। কিন্তু এবারেও 3 মেয়ে। তার বিরক্তি, তার বিক্ষোভ আর তিনি গোপন রাখতে পারলেন না। রাজেনবাবু বললেন, কি সুন্দর চুল হয়েছে সরস্বতীর। হয়েছে হয়েছে, যাও এখন, বলে শিশিরকণা নবজাতার এক মাথা কোঁকড়া চুলের দিকে একটু তাকালেন আর চোখে। কেন, 3টি সুন্দর সুন্দর মেয়ে, ভালো লাগে না তোমার? ওহ, এখনো মেয়ের শখ মেটেনি দেখছি। তোমার জন্যই তো খালি খালি মেয়ে হচ্ছে আমার। আর মেয়ের নাম মুখেও এনো না। কিন্তু মুখে না আনলে হবে কি? রাজেনবাবুর মনের এই একটি শখ ভালো রকম মিটিয়ে দিতে ভাগ্য বিধাতার আশ্চর্য তৎপরতা দেখা গেল। বছর 7 চুপচাপ থেকে শিশিরকণা হঠাৎ আবার উঠে পড়ে লাগলেন। 17 বছরের বিবাহিত জীবনে পঞ্চকন্যার পিতা হলেন রাজেনবাবু। এক ফাঁকে একটি ছেলেও অবশ্য এসে গেল। বোনদের সঙ্গে তার পার্থক্য একেবারে লাল কালিতে টেনে দিয়ে রাজেনবাবু তার নাম রাখলেন বিজন। সে কি? শিশিরকণার চোখ উঠল কপালে। মেয়েদের নামের জাঁকজমকে তো পাড়ার লোক অস্থির, আর ছেলেটা বিজন। পুরুষের সাধারণ নামই ভালো, কি হবে না হবে জানি না তো, মিছিমিছি একটা লম্বা চওড়া নাম দিয়ে। আর মেয়েরাই বা তোমার কোন রাজকন্যা? তা আমার মেয়ে যখন রাজকন্যা তো বলাই যায়। তাহলে ছেলেই বা রাজপুত্র নয় কেন? তা বলে বিক্রমাদিত্য তো নাম রাখা যায় না? এত কষ্টের, এত দিনের চেষ্টার একটা মাত্র ছেলে, তার সম্বন্ধে স্বামীর এই অবহেলা শিশিরকণার সহ্য হলো না। জ্বলে উঠে বললেন, মেয়ে মেয়ে করে তুমি পাগল। মেয়ের হাতে তোমার অনেক লাঞ্ছনা আছে, বলে দিচ্ছি। সত্যি মেয়েদের সম্বন্ধে রাজেনবাবু একটু বেশিই মুগ্ধ। আর কপালও তার। 5টি মেয়ের যে কোনোটির দিকে তাকালে চোখ ফেরে না। শিশিরকণা সেকেলে ধরনের সুন্দরী, ফর্সা রং, টানা টানা নাক চোখ। রাজেনবাবুও দেখতে ভালোই, কিন্তু তাই বলে এত রূপ হবে প্রত্যেকটি মেয়ের, এরকম তো কথা ছিল না। নাও তো হতে পারত। আর শুধু কি রূপ? অবশ্য 5টি মেয়েকে একসঙ্গে বাড়িতে পাওয়া রাজেনবাবুর ভাগ্যে ঘটে উঠল না। সে তার বিয়ে হয়ে গেল স্বাতী জন্মাবার আগেই। শিশিরকণার বিয়ে হয়েছিল একটু বেশি বয়সে, তার সময়ের পক্ষে বেশি। স্পষ্ট মনে পড়ে অবিবাহিত অবস্থায় তিনি সুখী ছিলেন না, বিয়ে হয়ে যেন বাঁচলেন। বড় মেয়ে 15 পড়া মাত্র, তাই তার বিয়ের জন্য অস্থির হয়ে উঠলেন তিনি। রূপের জোরে পাত্র জুটল ময়মনসিংহের এক ছোটোখাটো জমিদারের পুত্র। ছেলের ফটোগ্রাফ দেখে শিশিরকণা পছন্দ করলেন। ছেলের বাপ পছন্দ করলেন সশরীরে পাত্রীকে দেখে। বিয়ে হয়ে গেল।
স্বাতী তখন মাতৃগর্ভে 7 মাসের। ওই অবস্থায় নবজামাতার সামনে লজ্জাই করছিল শিশিরকণার, কিন্তু উপায় কি? বিজন জন্মেছে 2 বছর আগে। শুধুই কতগুলো বনের মধ্যে বড় হয়ে উঠতে তার ভালো লাগবে না বলে সেই ডেকে আনছে একটি ভাইকে, মনে মনে এই রকম যুক্তি প্রয়োগ করেছিলেন শিশিরকণা। খাটল না, আবারও মেয়ে। 13 বছরের মহাশ্বেতা, 12 বছরের সরস্বতী আর 5 বছরের শাশ্বতী যখন আঁতুড় ঘরের দরজায় ভিড় করল, নেহাতি শোয়া থেকে উঠতে পারছিলেন না বলে নয়তো ঠিক ওদের গালে ঠাস ঠাস চড় বসিয়ে দিতেন। রাজেনবাবু বললেন, বেশ হলো, এক মেয়ে গেল শ্বশুরবাড়ি, আরেক মেয়ে এলো। শিশিরকণা চোখ বুজে মনে মনে বললেন, হে ঈশ্বর, আর যেন কখনো আমার কিছু না হয়। ভাগ্যবিধাতার কানে পৌঁছল এই প্রার্থনা, কিন্তু একটু ভুল করে। এরকম ভুল দেবতাটি প্রায়ই করে থাকেন, কিছুটা বেশি মঞ্জুর করে ফেলেন তিনি। স্বাতীর জন্মের কয়েক মাস পর থেকে একটু একটু করে বোঝা যেতে লাগলো যে শিশিরকণা শুধু যে আর নতুন প্রাণ পৃথিবীতে আনতে পারবেন না তা নয়, তার নিজের প্রাণই যেন থরথর করছে ঝরে পড়ার জন্য। মাস কাটল, বছর কাটল, শরীর আর সারে না। ডাক্তারে বিরক্ত হয়ে রাজেনবাবু ছুটি নিলেন 2 মাসের। অনেক খরচ করে মস্ত পরিবারটি নিয়ে মিহিজামে এলেন। শিশিরকণা অনেকটা সেরে উঠলেন। কলকাতায় ফিরেও বেশ ভালো থাকলেন কিছুদিন। আবার আস্তে আস্তে খারাপ হলো, আবার শয্যা নিতে হলো। এ অবস্থাতেই কায়েমি হলেন তিনি। মাঝে মাঝে ডাক্তার আসে, চিকিৎসায় উপকারও হয়। তারপর ডাক্তার যেই বলে, এইবার আপনি ঠিক সেরে উঠছেন, তখনই নতুন কোনো উপসর্গ দেখা দেয়। মাঝে মাঝে এমনিতেই বেশ ভালো থাকেন, আবার শুয়ে থাকতে হয় দিন 15। রাজেনবাবু নিয়ম করে বছরে একবার কলকাতার বাইরে যেতে লাগলেন সকলকে নিয়ে। সমুদ্র, পাহাড়, শুকনো হাওয়া, দুধকুণ্ডের জল সবই হলো, কিন্তু কিসের কি? হঠাৎ একদিন দেখা যায় শিশিরকণা কিছুই খাচ্ছেন না, কেমন চুপচাপ হয়ে আছেন। আবার বিছানা। বিশৃঙ্খলা এলো সংসারে, অকুলন ঘটল। শুয়ে শুয়ে অসহায় চোখে শিশিরকণা তাকিয়ে দেখেন চাকরদের চুরি, মেয়েদের অপব্যয়, ছেলেটার হতচ্ছাড়া চেহারা। সংসার দিনে দিনে গড়েছেন একে, তিলে তিলে ভরেছেন, সকল গহ্বর পূর্ণ করেছেন তার শরীর দিয়ে। শরীর ছাড়া আর কি আছে মেয়েদের? পুরুষ কত কিছু পারে তার শক্তি, তার সাহস, তার অর্থ দিয়ে। মেয়েরা যা পারে শুধু শরীর দিয়েই পারে। স্বামীর এই আয় আর কবে থেকে? তারা তো গরিবই ছিলেন, অথচ কখনো একটুকু অস্বাচ্ছন্দ্য কি ঘটতে দিয়েছেন? কখনো কি ওরা একটা ময়লা জামা পরেছে না খারাপ খেয়েছে? নাকি ওকেই কখনো শুনতে হয়েছে যে হাতে টাকা নেই? ক্ষীণ কণ্ঠ যথাসম্ভব চড়িয়ে তিনি ডাকলেন, মহাশ্বেতা, সরস্বতী, মহাশ্বেতা। কি নামই রেখেছে বাপু, কোনো রকমে যে একটু ছোট করে নিয়ে ডাকবো, এত বছরের চেষ্টায় তা পারলাম না। মহাশ্বেতা ঘরে এসে বলল, কেন মা? বিজুটা কিরকম নোংরা হয়ে ঘুরে বেড়াচ্ছে, দেখিস না তোরা? বাথরুমে নিয়ে গিয়ে দে না ওকে একটু পরিষ্কার করে। বাথরুমে সরস্বতী মা? তবে নিচে নিয়ে যা, কলতলায়। আলমারি খুলে দেখ তো ওর জামা কাপড় কি আছে। মহাশ্বেতা আলমারি খুলে একটি ভেলভেটের নিকারবোকার বের করল। বুদ্ধি তোর, এই গরমে! আর এটা ছোটও হয়ে গেছে ওর। একটা সাদা প্যান্ট আর একটা গেঞ্জি বের কর। কিন্তু খুঁজে খুঁজে গেঞ্জি পাওয়া গেল না কোথাও। মহাশ্বেতার মুখ লাল হলো, কপাল ঘেমে উঠল। একটা টানতে গিয়ে 3টে ফেলল মেঝেতে। শিশিরকণা অনেক ধৈর্য খাটিয়ে বললেন, ওই পপলিনের শার্টটা ভালো করে গুছিয়ে রাখ, আর আঁচলটা তোল না গায়ে। ভাইয়ের শার্ট প্যান্ট নিয়ে মহাশ্বেতা একটু দ্রুত ভঙ্গিতেই বেরিয়ে গেল। একটু পরেই ফিরে এসে বলল,
বিজু আসছে না মা। আসছে না আবার কি? জোর করে ধরে নিয়ে যা। আমি কি ওর সঙ্গে জোরে পারি নাকি? না, এত বড় মেয়ে, ওইটুকু ছেলের সঙ্গে তুমি পারো না? বিজু বড় মারে। শিশিরকণা হেসে বললেন, মার না খেলে আর দিদি কি? আর এত বড় মস্ত মার মতো দিদি। দুই ঠোঁটে একটা বিরক্তির শব্দ করে মহাশ্বেতা মাথা ঝেঁকে উঠল। কিছু বললেই এরকম করিস কেন রে? আমি পড়ব না? পরীক্ষা না আমার? মহাশ্বেতার গলা শুনে শিশিরকণা স্তম্ভিত হলেন। মার কথার উত্তরে এরকম গলা বের করা যায় সেটা কল্পনাতীত ছিল তাদের ছেলেবেলায়। চুপ করে একটু তাকিয়ে থেকে বললেন, আচ্ছা যা, পড় গিয়ে। তক্ষুনি অন্তর্হিত হল মহাশ্বেতা, বাঁচল যেন। সেদিনই সন্ধেবেলায় শিশিরকণা স্বামীকে বললেন, রাজকন্যাদের জন্য রাজপুত্র খুঁজতে লেগে যাও এবার। হবে হবে, তুমি সেরে ওঠো তো। আমি যা সারব তা জানি। একসঙ্গেই ব্যবস্থা করো দুজনের, খরচও বাঁচবে, আমিও বাঁচব। এত ব্যস্ত কি? ছেলে মানুষ, ম্যাট্রিক পাশ করে কলেজে পড়বে। আজকাল তো আর সেদিন নেই যে। সেদিন নেই মানে? মৃদুস্বরে কিন্তু খুব স্পষ্ট করে শিশিরকণা বললেন, মেয়েদের বিয়ে হতে পারছে না, তাই ও নিয়ে কেউ আর কিছু বলছে না আজকাল। কিন্তু যৌবন তো আর দেরি করে আসছে না তাই বলে। ও রোগের একমাত্র চিকিৎসা বুঝি বিয়ে? একটু হাসলেন রাজেনবাবু। ঠাট্টা কি? ঠিকই তো, তোমার মেয়েদের তো আর অন্যদের অবস্থা নয়, রূপ আছে, তরে যাবে। ঠাট্টার সুরটা বজায় রেখে রাজেনবাবু বললেন, তা পানি প্রার্থী রাজপুত্রেরাই আসবে কদিন পরে। দুই একটি এসে গেছে মনে হচ্ছে। ও ঘরে এত হইচই কিসের? খুব আড্ডা জমিয়েছে ওরা। কারা? কারা আবার? মহাশ্বেতা, সরস্বতী, আরও কার গলা পাচ্ছি যেন। ও তো অরুণ। অরুণ? শিশিরকণা ভুরু কোঁচকলেন। আহা, অরুণকে ভুলে গেলে? সে তার দেওর, সেই যে ডাক্তারি পড়ে। অরুণ এসেছে নাকি? কেন? প্রায়ই আসে তো। প্রায়ই আসে? আমার সঙ্গে তো দেখা করে না। তোমাকে আর বিরক্ত করে না, জানে তো শরীর ভালো নেই। তোমার সঙ্গে? আহা, আমার সঙ্গে আবার আলাদা করে দেখা করবে কি? ছেলে মানুষ সবাই সন্ধেবেলা একসঙ্গে বসে গল্প টল্প করে। আমি আর ও ঘরে যাইটাই না। উঁচু করা বালিশের ঢালু থেকে শিশিরকণার টানা টানা ক্লান্ত দুটি চোখ স্বামীর মুখের উপর স্তব্ধ হল। এতদিন আমাকে বলো নিয়ে কথা? আহা, এ আবার একটা। তুমি কি? শিশিরকণা সোজা হয়ে উঠে বসলেন। আমি মরে গেলে উপায় হবে কি তোমার? যত বাজে। অরুণকে একটু ডেকে দাও আমার কাছে। পাগল নাকি? কুটুম্ব মানুষ। তা শিশিরকণা একটু ভাবলেন, সে তার আপন দেওর তো নয়, আর যদি আপনও হতো তাহলেও কি। লক্ষ্মী শিশু, মিছিমিছি শরীরটাকে আর খারাপ করো না। ওকে তো দেখেছ, সুন্দর ছেলে, খুব ভালো। ঝড়ের মতো ঘরে এসে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ল 5 বছরের স্বাতী। বাবা শোনো বলেই প্রকাণ্ড কান্না। কি রে, কি? কোমরে হাত রেখে বীরের ভঙ্গিতে দাঁড়ানো বিজু পিছন থেকে বলে উঠল, কিছু না বাবা, ছোটদি কিনা ওর চকোলেটগুলি দেখতে চেয়েছিল একটু। না বাবা। চোখের জলে বাপের কোল ভিজিয়ে দিতে দিতে স্বাতী বলল, না বাবা, কেড়ে নিয়েছে আমারটা। মিথ্যুক, হিংসুটি। দরজার কাছ থেকে বাবরি দুলিয়ে চেঁচিয়ে উঠল রঙিন ফ্রক পরা শাশ্বতী। সবটা নিয়ে কেঁদে হাট বাঁধানো চাই। তোকে তো আর দেয়নি, তোমাকেই যেন দিয়েছে। রোদনের রন্ধ্রপথে বেরিয়ে এলো স্বাতীর প্রত্যুত্তর, দিয়েছে তো শেষ দিকে। ঠিক বোঝা গেল না বিজু কোন পক্ষের সৈনিক। বিজুর কথায় শিশিরকণা একটু চমকালেন, বললেন, শেষ দিকে একটু ডেকে দিস তো বিজু। দাও আমার চকোলেট। আনুনাসিক আত্মস্বর বের করল স্বাতী। যা,
চাই না একটাও। আহ্লাদি মেয়ে। শাশ্বতীর লম্বা সাদা হাতটা ঝিলিক দিয়ে উঠল আর মেঝের উপর ঠিক শিশিরকণার পায়ের কাছে ছড়িয়ে পড়ল চিকচিকে ম্যাজেন্টা আর সবুজ আর রূপলি রাংতায় মোড়া কয়েকটা চকোলেট। হঠাৎ বিজুর ছোট্ট শরীরে ডিগবাজি খাওয়ার মতো একটা ভঙ্গি হলো। চকিতে সবকটা কুড়িয়ে এক লাফে ঘর পার হলো সে। শাশ্বতী চিৎকার করে ছুটল তার পিছনে। স্বাতী অবিশ্রান্ত ই ই করে কাঁদছে। রুগ্ন শরীরে গর্জন করে উঠলেন শিশিরকণা, স্বাতী চুপ! সঙ্গে সঙ্গে স্বাতীর গলা আর শোনা গেল না, কিন্তু কান্না উদ্বেল হলো দ্বিগুণ। চুপ, থামাও কান্না। মেয়েকে কাঁধের উপর ফেলে রাজেনবাবু তাড়াতাড়ি চলে এলেন বারান্দায়। পায়চারি করতে করতে মেয়ের কোঁকড়া কোঁকড়া ঘন চুলের মধ্যে আস্তে আঙুল চালাতে চালাতে গুনগুন করে বলতে লাগলেন, স্বাতী, আমার স্বাতী সোনা, আর কাঁদে না। লক্ষ্মী সোনা, মনি তো, আর কাঁদে না। বাহ, কি সুন্দর চোখ! দেখি দেখি একটু, কি সুন্দর হাসি! সত্যি সুন্দর। সরস্বতীর চেয়েও সুন্দর চুল হয়েছে ওর। স্বাতী বাড়ির ছোট ছোট মানুষগুলির মধ্যে সবচেয়ে ছোট। 5টি সুন্দরীর মধ্যে সবচেয়ে সুন্দর, 5টি মধুর নামের মধ্যে সবচেয়ে মধুর নাম। এ নাম তিনি তো ওর কোনো দিদিকেও দিতে পারতেন, সরস্বতীকে কি শাশ্বতীকে। ভাগ্যিস দেননি, আর কাউকে মানাতো না। নিজেরই অজান্তে এ নাম তিনি রেখে দিয়েছিলেন সব শেষের সবচেয়ে ভালোটির জন্য। স্বাতী শান্ত হলো, স্তব্ধ হলো, মাথাটি ভারী হলো কাঁধের উপর। আহা, ঘুমিয়ে পড়ল। সারাদিন ছুটোছুটি দাপাদাপি করে। মার অসুখে কি আর ছেলে মেয়ের কোনো হাল থাকে? আমি আর কতটুকু পারি? সারাদিন তো আপিস। তাছাড়া বাপকে দিয়ে কি হয় এসব? হয় সব। একটু বেশি আহ্লাদি হয়েছে মেয়েটা, বড় আধুট, জেদ। তা হবে না, জন্মে থেকে ও মাকে তো পাইনি বলতে গেলে। লুটিয়ে পড়া চুল মুখ থেকে সরিয়ে দিয়ে ভিজে ভিজে ঠান্ডা নরম ঠোঁটের উপর একবার চুমু খেলেন রাজেনবাবু। তারপর আস্তে ঘরে নিয়ে এসে নিজের খাটে শুইয়ে দিলেন। শিশিরকণা শুয়েছিলেন চোখে হাত রেখে আলো আড়াল করে। না তাকিয়েই বললেন, ঘুমিয়ে পড়ল তো? একদিনও ওর খাওয়া হয় না রাত্রে। হয়েছে হয়েছে, রাজেনবাবু তাড়াতাড়ি বললেন, আমি ডেকে খাওয়াবো এখন। সারা দিনের খাটুনির পর এই করো আর কি। ঈশ্বর, তুমি ওরকম করো না তো শিশু, আমার বেশ ভালোই লাগে এসব। চোখ থেকে হাত সরিয়ে ঘুমন্ত স্বাতীর দিকে একটু তাকিয়ে শিশিরকণা বললেন, এত যে সোহাগ করলে মেয়েদের নিয়ে, হলো কি তাতে? 3টে টেকিচেকি মেয়ে যে বাড়িতে, সেখানে তোমার ওই স্বাতী সুন্দরীও কি আর ওদের চেয়ে ভালো হবে? কি যে বলো তুমি, আমার মেয়ে মন্দ? কিরে সরস্বতী? ঘরের মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে সরস্বতী বলল, কি মা, ডেকেছিলে? অনেক আগেই ডেকেছিলাম। মার কথাটার তাৎপর্য বুঝতে পারল না সরস্বতী। মিষ্টি করে একটু হাসল। চকোলেট কে দিয়েছে? অরুণদা তো। তোকে দিয়েছে? আগে একদিন মহাশ্বেতাকে দিয়েছিল কি না, আজ আমাকে দিয়েছে। তা সকলে মিলেই তো খাই। কি সুন্দর বাক্সটা, দেখবে মা? এক ছুটে সরস্বতী নিয়ে এলো কাঁচের মতো কাগজে মোড়া মস্ত রঙিন বাক্স। মার হাতের কাছে বিছানায় রেখে বলল, দেখো মা। শিশিরকণা গম্ভীর স্বরে বললেন, দেখছি তো। কেন দিয়েছে? কেন মানে? এরকম দেয় বুঝি মাঝে মাঝে? দিলে কি হয়? কিটাকে অনেকখানি টানল সরস্বতী, একটু আহ্লাদি ধরনে। সুন্দর সরল উজ্জ্বল মুখে এগিয়ে আসছে আশঙ্কার ছায়া, আবার তাকে হটিয়ে দিচ্ছে আনন্দের অন্ধ বিলাস। সেই দিকে তাকিয়ে শিশিরকণা হঠাৎ কোনো জবাব দিতে পারলেন না। আর সেই সুযোগে রাজেনবাবু বললেন, কিছু হয় না, যা।
সরস্বতী মার দিকে একবার তাকালো। নিঃশ্বাস ফেলে শিশিরকণা বললেন, যা, অরুণকে একবার ডেকে দিস আমার কাছে। সরস্বতী চলে যাওয়া মাত্র রাজেনবাবু ব্যস্তভাবে বলে উঠলেন, অরুণকে আবার কেন? এই শরীর তোমার, তার মধ্যে। চকোলেটের বাক্সটার অন্তত 10 টাকা দাম হবে, কি বলো? পাগল, অত কি আর? আর হলেই বা কি, ভালো লাগে বলেই তো। এসব ভালো লাগা ভালো না। যত তোমার। ওকে তুমি কিছু বলে বসো না কিন্তু। তুমি ভেবো না, আমি ঠিক কথাই বলবো। শুয়ে শুয়ে শিশিরকণা বুঝলেন অরুণকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে মহাশ্বেতা আর সরস্বতী বিদায় নিল। দরজার বাইরে জুতো ছেড়ে অরুণ একটু কুণ্ঠিতভাবে ঘরে ঢুকল। রোগা, উস্কো খুস্কো, একটু যেন দিশেহারা। এগিয়ে এসে অনভ্যস্ত আড়ষ্টভাবে প্রণাম করল শিশিরকণাকে। গৃহস্বামীকেও করা উচিত কিনা তাই বোধহয় ভাবছিল মনে মনে। রাজেনবাবু তাকে বিপদ থেকে উদ্ধার করলেন। দাঁড়িয়ে কেন, বসো। ভালো তো? বাড়ির সব ভালো? চেয়ার উপেক্ষা করে বিছানাতেই বসল অরুণ, শিশিরকণার পায়ের কাছে। সলজ্জ হেসে বলল, কেমন আছেন মাসিমা? আমি তোমার মাওই মা হই। শিশিরকণা বললেন, মাওই মা? সে আবার কি? না না, এটা বিশ্রী, ও আমি ডাকতে পারবো না। রীতিমতো কাতর শোনালো অরুণের অনুনয়। শিশিরকণা হেসে ফেললেন। অরুণ বিজ্ঞভাবে জিজ্ঞেস করল, কি অসুখ আপনার? অসুখ কিছু না, ডাক্তারদের বুজরুকি। নিশ্চয়ই ডাক্তারদের চান্স দেননি, তক্ষুনি প্রতিবাদ করল ভাবি ডাক্তার। তুমি ডাক্তার হলে আমাকে সারাতে পারতে বই কি, কিন্তু তুমি যতদিনে ডাক্তার হবে ততদিনে হয় অসুখ থাকবে না, নয় আমি থাকব না। শিশিরকণার দিকে এক পলক তাকিয়ে বড় সড়ো ডাক্তারি ধরনেই সান্ত্বনা দিল অরুণ। আমি তো তেমন কোনো অসুখ দেখছি না আপনার। শিশিরকণা বললেন, তোমাকে দেখেই কমে গেল যে অসুখ। ভালো ডাক্তার তুমি। আরও 2-4টে কথার পর অরুণ বিদায় নিল। যেসব কথা শিশিরকণা বলবেন ভেবেছিলেন, কিছুই আর বলা হলো না, বলতে পারলেন না। বাজে, কিন্তু বাজে কেন? ছেলেটি ভালোই, কিন্তু বিপদ যারা ঘটায় তারা কি সকলেই মন্দ লোক? শরীরটা নিতান্তই অবসন্ন না লাগলে শিশিরকণা মাঝে মাঝে ডেকে পাঠাতে লাগলেন অরুণকে। কেমন একটা অন্যমনস্ক এলোমেলো ভাব ছেলেটির, অথচ কথাবার্তায় বেশ সপ্রতিভ। হঠাৎ না জেনে এক একটা মজার কথা বলে ফেলে। শিশিরকণা লক্ষ্য করলেন যে সে সময়ে মেয়েরা কেউ আসে না ঘরে। শাশ্বতী পর্যন্ত কেমন এড়িয়ে এড়িয়ে চলে। নিশ্চয়ই দিদি দুজনেরই অনুকরণে। কোনো কোনো দিন ইচ্ছে করে এবং নিজের শরীরের উপর অনেকটাই জবরদস্তি করে অরুণকে ঘণ্টাখানেকও আটকে রাখেন, কিন্তু যুবকটি একটুও চঞ্চল হয় না। কোনো লক্ষণেই এমন বোঝা যায় না যে তার মন অন্য কোথাও পড়ে আছে। মনের অনেক তলায় অন্ধকার অপ্রকাশিত অংশে ছেলেটার জন্য একটু একটু দুঃখও হলো শিশিরকণার। মেয়ের কাছে পৌঁছবার আশায় ওকে কতই না পুজো দিতে হচ্ছে মার বিমর্ষ রোগশয্যায়। আর একজন সঙ্গী অবশ্য জুটেছিল। মার ঘরে অরুণ দাদার সাড়া যেই পাওয়া যায় তক্ষুনি ছুটে আসা চাই স্বাতীর। এসেই মেঝেতে চিত হয়ে পড়তে লেগে যাবে কোনো ছেঁড়া খোঁড়া হিজিবিজি কি রাঙা ছবি, নয়তো দিদিদের কোনো পরিত্যক্ত খাতার কোনো একটি সাদা কাগজে ভাঙা পেন্সিলে বারবার জিভ ঠেকিয়ে অত্যন্ত মন দিয়ে ছবি আঁকবে উপুর হয়ে। অরুণ যদি তার দিকে একবার তাকিয়ে বলল, কি ছবি আঁকা হচ্ছে, তাহলে আর কথা নেই, খাতার উপর বুক পেতে লজ্জায় মূর্ছা গেল। দেখি না দেখি না একটু। অল্প একটু সাধ্য সাধনার পরেই সাথী মুখ তুলে বলল, না, বিশ্রী হয়েছে। কিন্তু তক্ষুনি খাতাটা নিয়ে এসে দাঁড়ালো অরুণদার পিছনে। অরুণ খাতার দিকে তাকিয়ে বলল, তুমি কোনটা এঁকেছ? এই তো,
ও মা, এটা তোমার আঁকা? আমি ভাবছিলাম তোমার দিদিদের বুঝি। সত্যি তুমি এঁকেছো? এই কলা গাছ, নদী, সূর্য সব? বাহ, কি সুন্দর! মোটেও না, মোটেও না। কোঁকড়া চুল নেচে উঠল স্বাতীর মাথায়। ছোট্ট সুঠাম শরীরটিতে নানা রকম ভঙ্গির ঢেউ উঠল। অরুণের মুখের দিকে একটু তাকিয়ে থেকে বলল, সত্যি ভালো হয়েছে? ভালো মানে? এরকম আঁকতে পারে নাকি কলকাতার শহরে আর কোনো 5 বছরের মেয়ে? আর কোনো শহরে পারে তা তো জানি না। অরুণ অবিচল গাম্ভীর্যে উত্তর দিল, বিলেতে টিলেতে পারে বোধহয়। বিলেতটা এত দূরে যে সেখানে তার সমকক্ষের সম্ভাবনা স্বাতী হাসি মুখেই মেনে নিল। তার এর পরের প্রশ্ন হল, অরুণদা, তেঁতুল গাছ কীরকম? তেঁতুল গাছ? এই কলা গাছের পাশে একটা তেঁতুল গাছ আঁকব, কিন্তু তেঁতুল গাছ কীরকম কিছুতেই মনে করতে পারছি না। মা, আমি তেঁতুল গাছ দেখেছি। তোর বকবকানি থামা তোরে একটু। এর চেয়ে মোলায়েম কোনো উত্তর মার কাছে আশা করা স্বাতী ছেড়ে দিয়েছে অনেক দিন। মুখ একটুও মলিন না করে আবার বলল, অরুণদা, বলো না তেঁতুল গাছ কীরকম? অরুণ হেসে বলল, আমিও ঠিক মনে করতে পারছি না এখন, কাল বলবো তোমাকে। পরের দিন অরুণ নিয়ে এলো কুচকুচে কালো পেন্টিং বক্স আর মস্ত ড্রয়িং খাতা। হাতে পেয়ে বিদ্যুৎ খেলে গেল স্বাতীর চোখে মুখে। মেজদি, সেজদি, ছোটদি চিৎকার করে বিদ্যুতের মতোই সে ছুটে গেল। এ সুযোগ শিশিরকণা হারালেন না। একটু তীক্ষ্ণ সুরেই বললেন, এ কি অন্যায় তোমার? অন্যায়? অন্যায় আমি কি করলাম? ব্যাকুল জিজ্ঞাসা অরুণের। মিছিমিছি টাকা নষ্ট। নষ্ট কেন? বাচ্চারা তো সব খেলনাই ভেঙে ফেলে, তাই বলে কি টাকা নষ্ট হয়? শোনো অরুণ, তোমাকে একটা কথা বলি। তুমি বাড়ির ছেলের মতো, আসো যাও সে বেশ কথা, কিন্তু তুমি উপহার কিনে কিনে এত টাকা খরচ করো, সেটা আমার ভালো লাগে না। অরুণের নিচু করা মাথার দিকে তাকিয়ে শিশিরকণা বুঝলেন যে তার কাছে এটা একেবারে অপ্রত্যাশিত বজ্রপাতের মতো। নিষ্ঠুর নিশ্চয়ই, তবু না বলে পারলেন না, টাকা যদি তোমার এতই বেশি হয়ে থাকে, সংসারে গরিব দুঃখীরও কি অভাব? কয়েকটা অপরিণত মেয়ের উচ্ছলতাকে প্রশ্রয় দিয়ে লাভ কি? বয়স অনুপাতে তোমাকে খুব বুদ্ধিমান মনে হয়, আমার কথা তুমি বুঝবে নিশ্চয়। অরুণ মুখ তুলতে পারল না অনেকক্ষণ। উঠে দাঁড়ালো যখন, সে মুখ দেখে শিশিরকণার কষ্ট হলো। খানিক পরে মহাশ্বেতা এসে বলল, মা, অরুণদা কোথায়? চলে গেল এইমাত্র। চলে গেল? কি মুশকিল! এখন আমি অঙ্কটা বুঝে নি কার কাছে? 2 দিন, 4 দিন, 7 দিন কেটে গেল, অরুণ আর আসে না। বিকেলবেলা আস্তে আস্তে উঠে মেয়েদের ঘরে এলেন শিশিরকণা। তাকে প্রথম দেখতে পেল স্বাতী। মা, মা এসেছে, কি মজা! ছুটে গিয়ে সে জড়িয়ে ধরল মাকে। মেয়ের আদরের ধাক্কা সইতে না পেরে মা এলিয়ে পড়লেন পাশাপাশি পাতা 3টি খাটের প্রথমটিতে। এক লাফে পাশে শুয়ে পড়ল স্বাতী। গলা জড়িয়ে ধরে মুখে মুখ ঘষে বলতে লাগল, মা, তুমি তবে ভালো হয়ে গেছো? মা, আজ একটু বেড়াতে যাবে আমাকে নিয়ে? ও মা, চলো না। শাশ্বতীও এসে বসল বিছানায়। মার কপালের একটি চুল 2 আঙুলে লম্বা করে টেনে বলল, ইস মা, কত দিন পরে তুমি এলে এ ঘরে। বড় 2 মেয়ে এসে কাছে দাঁড়ালো। পশ্চিমের ঘর, রোদ্দুর এসেছে লম্বা লম্বা ফালিতে, হাওয়া দিচ্ছে ঝিরিঝিরি। মুহূর্তের জন্য শিশিরকণার মনে হলো তিনি সত্যিই সেরে গেছেন। যাবে না মা বেড়াতে? ঈষৎ নাকি সুর স্বাতীর। এই ছোটটাকে কিছুই করতে পারলাম না, মার আকাঙ্ক্ষা মিটল না ওর। যাবে না? দ্বিগুণ হলো অনুনাসিকতা। আমি কি হাঁটতে পারি রে? তবে ট্যাক্সিতে চলো, রিক্সাতে চলো। আজ থাক, আর একদিন।
যেদিনই তোমাকে বলি আজ থাক আজ থাক। মার গলা ছেড়ে দিয়ে স্বাতী বিছানায় গড়ালো একটু। দুধ চাই? কিছু ভালো লাগে না। অরুণদা এলেও একটু গল্প টল্প করতে পারতুম। শাশ্বতী হেসে উঠল কথা শুনে। সত্যি রে, অরুণ যেন আসে না কদিন। কেন? বলে শিশিরকণা মহাশ্বেতার মুখে চোখ রাখলেন। মহাশ্বেতা লালও হলো না, চোখও নামালো না। চুলের বিনুনি করতে করতে উদাসভাবে বলল, কি জানি। রাগটাগ করেনি তো? শিশিরকণা চোখ সরালেন সরস্বতীর মুখে। বোধহয় সরস্বতী হাসল। সেদিন স্বাতী যা চুল ধরে টেনেছিল, উরে বাপ! মোটেও না, মোটেও চুল ধরে টানিনি আমি। বাহ, টানলি না? যোগান দিল শাশ্বতী। টানতে টানতে ফদ্দা ফাই করে দিলি। টেনেছি তো টেনেছি, বেশ করেছি। তোমাদের তো আর পেন্টিং বক্স দেয়নি, আমাকেই তো দিয়েছে। ঝুপ করে খাট থেকে নেমে শাশ্বতীর পড়ার টেবিলের তলা থেকে তার পেন্টিং বক্স বের করে নিয়ে সগর্বে বেরিয়ে গেল স্বাতী। সুন্দর হাঁটে মেয়েটা, অনেকটা নিজের মনেই শিশিরকণা বললেন। জানো মা, শাশ্বতী বলে উঠল, ও নাচতে পারে। কত নাচে আমাদের সামনে, আয়নার সামনে দাঁড়িয়ে একা একাও নাচে। একদিন দেখবে মা ওর নাচ। শাশ্বতী দু হাতে মার একটি হাতে চাপ দিল। থাক, আর নেচে কাজ নেই। শাশ্বতীর উৎসাহে ঠান্ডা জল ঢেলে দিয়ে শিশিরকণা আস্তে আস্তে উঠলেন। 3 বোন সাজগোজ করে বেরিয়ে গেল বেড়াতে। ওদের কলকল কথা সিঁড়ির শেষ ধাপটি পর্যন্ত শুনতে পেলেন তিনি। ওরা হাসছে, বেড়াচ্ছে, সন্ধেবেলা নিজেরাই আড্ডা জমাচ্ছে যথারীতি। একটুও তো আঁচড় পড়েনি ওদের মনে। আজকালকার মেয়েগুলো কি নির্বোধ, না হৃদয়হীন, না কপটতায় ওস্তাদ। অরুণের না আসাটা ছোট্ট একটি কাঁটার মতো বিঁধে রইল শিশিরকণার মনে। আরও 2 দিন পরে অরুণ এলো। সোজা শিশিরকণার কাছে এসে সলজ্জভাবে বলল, কলেজ ছুটি হলো, দেশে যাচ্ছি কাল। মুখের দিকে একটু তাকিয়ে শিশিরকণা বললেন, এতদিন যে আসনি? ছুটির আগে অনেক কাজ শেষ করতে হলো। খুব সহজভাবে উত্তর দিল অরুণ। ভালো আছো তো? ভালো আছি মাসিমা। এই যে স্বাতী, কি খবর? স্বাতী বেগে ছুটে আসছিল, মাঝপথে থমকে দাঁড়িয়ে শরীর মোচড়াতে লাগল। এসো এসো, লজ্জা কি? একদিন না দেখেই লজ্জা? তাহলে ছুটির পরে এলে তো চিনতেই পারবে না। স্বাতী একটু কাছে আসতেই অরুণ এক হাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরল, আর সঙ্গে সঙ্গে বিহ্বল হয়ে গা এলিয়ে দিল সে। আরেক হাতে তার চুলে আদর করতে করতে অরুণ কানে কানে বলল, কটা ছবি আঁকলে? ঠিক তেমনি গোপন অন্তরঙ্গ সুরে স্বাতী খুব নিচু গলায় জবাব দিল, অনেক। দেখাবে না আমাকে? স্বাতী মাথা নাড়ল। নিয়ে এসো খাতাটা। স্বাতী ছুটল। শিশিরকণা একটু হেসে বললেন, এখানে তোমাকে পেলে স্বাতীটা আর ছাড়তে চায় না। দিদিদের মহলে বিশেষ পাত্তা পায় না তো বেচারা। বলেন কি মাসিমা, ওকে পাত্তা না দিয়ে সাধ্যি আছে কারো? মাথার চুল শুদ্ধ উপড়ে নেয়। কি বলো? স্বাতী, লক্ষ্মী মা, ও ঘরে যাও, অরুণদাকে ছবি দেখাও বসে বসে। বেশি চেঁচামেচি করো না, আমার মাথা ধরেছে বড়। আর অরুণ, একেবারে রাত্রিরে খেয়েই যেও এখান থেকে, কেমন? সে রাত্রেই শিশিরকণা স্বামীকে বললেন, তুমি তো পারলে না, এদিকে আমি ঘরে বসেই মেয়ের পাত্র ঠিক করলাম। শোবার আগের ওষুধ ঢালতে ঢালতে রাজেনবাবু বললেন, তোমার সঙ্গে আমার তুলনা? অরুণ সুপাত্র সন্দেহ কি? চেনাশোনা বলেই তো মন খুঁতখুঁত করে, তা না হলে কি এতদিন ভাবতুম? কিন্তু আমি ভাবছি, এই যে ওষুধ। বহুদিনের অভ্যস্ত নিপুণতায় ওষুধটা একেবারে গেলাস থেকেই কণ্ঠনালীতে চালান করে দিলেন শিশিরকণা। ভাবছি ওর কাকে পছন্দ, মহাশ্বেতাকে না সরস্বতীকে? বোধহয় দুজনকেই। জলের গেলাস এগিয়ে দিয়ে রাজেনবাবু বললেন, মনস্থির করতে পারছে না। একটা অদ্ভুত মুখভঙ্গি করে শিশিরকণা বলে উঠলেন, ভালো মেয়ের বাপ।
তুমিই মনস্থির করো ওর হয়ে। মনস্থির আবার কি, বড়োর আগে তো আর ছোটর হতে পারে না। তা আরেকটি পাত্রের খোঁজ করো তুমি, আর কালই চিঠি লেখো অরুণের বাপকে। শিশু, এত তোমার তাড়া কেন? মহাশ্বেতার তো আর কমাস পরেই ম্যাট্রিক। এত খেটে খুঁটে পরীক্ষাটা দিতে পারবে না? কেন, বিয়ের পরেও তো কত মেয়ে পরীক্ষা দেয়। তা কি আর হয়ে ওঠে সব সময়? না হয় নাই হলো, মেয়েদের জীবনে বিয়েই আসল। একটু কাছে ঘেঁষে বসলেন রাজেনবাবু। একটু চুপ করে থেকে বললেন, সত্যি তো দুজনেই খুব ছেলে মানুষ এখনো। থাক না আর কয়েকটা দিন, চলে তো যাবেই। স্বামীর মুখের দিকে তাকিয়ে রইলেন শিশিরকণা। কি বলো? শিশিরকণা আস্তে আস্তে বললেন, সবই বুঝি আমি, কিন্তু না, তুমি অমত করো না। বোঝো না কবে মরে যাই। রাজেনবাবু তার 20 বছরের সঙ্গিনীকে দুহাতে জাপটে ধরলেন। ইস, মরো তো, মরা অত সোজা। কিন্তু চিঠি লিখে দিলেন পরের দিনই। জবাব এলো চটপট। অরুণের বাপ জানিয়েছেন যে রাজেনবাবুর সঙ্গে বৈবাহিক সম্বন্ধ স্থাপন তাদের পরিবারে একবার যখন সুখের হয়েছে, তখন আর একবারও হবে আশা করা যায়। তবে তার পুত্রের ইচ্ছা যে তৃতীয় কন্যাটির সঙ্গেই। কেমন বলে উঠলেন শিশিরকণা। রাজেনবাবু বললেন, আশ্চর্য, অরুণের এতটা কি তার বললেন না। পাত্রীরা কিছুই জানল না। ভূগোল, জ্যামিতি আর মাসিক পত্রের গল্প পড়তে লাগলো নিশ্চিন্ত মনে। এদিকে আরেকটি পাত্রের সন্ধানে রাজেনবাবু চড় লাগিয়ে দিলেন দিকবিদিকে। রেঙ্গুনের হেমাঙ্গ বর্ধনকেই শিশিরকণা পছন্দ করলেন। লোহা লক্করের ব্যবসা তার। ধনী, ছোট অবস্থা থেকে নিজের চেষ্টায় উঠেছে। বিয়ে করবার সময় হয়নি এতদিন, এবার এসেছে কলকাতায় বউ নিয়ে ফিরবে বলে। বয়স একটু বেশি, তা তো হবেই। দুটি বন্ধু নিয়ে নিজেই পাত্রী দেখতে এলেন বর্ধন। মাত্র আগের দিন খবরটা দেওয়া হয়েছিল মহাশ্বেতাকে। অনেক চেঁচামেচি কান্নাকাটি করল সে। আমি কি একটা অদ্ভুত জন্তু যে লোকের কাছে দেখানো হবে? আমি কি একটা পুতুল যে সাজিয়ে রাখবে দোকানে? কিন্তু শেষ পর্যন্ত আশমানি রঙের একটা মুর্শিদাবাদ শাড়ির উপর লম্বা চুল ছেড়ে দিয়ে আলতা পরা টুকটুকে পায়ে যথাসময়ে সভাস্থলে এসে দাঁড়ালো লক্ষ্মী মেয়েটি। সরস্বতীকে ঘরের ভিতরে লুকিয়ে রাখা হলো, পাছে দিদির রূপকে সে নিষ্প্রভ করে দেয়। আর বর্ধনও অরুণের মতেই মত দিয়ে ফেলে। চাঁচা ছোলা, পাতলা ঠোঁট, ঘাড় ছাটা চেহারা, কিন্তু মুখের কোথায় যেন একটা খুব ছেলে মানুষীও রয়েছে। বর্ধন প্রায় সমস্ত সময় মাথা নিচু করেই থাকলো, কথাবার্তাও বিশেষ বলল না। কিন্তু পরের দিন খবর পাঠালো যে অঘ্রাণের প্রথমেই বিয়ে হওয়া চাই। বলিনি আমি তোমাকে? স্ত্রীর মুখে এরকম হাসি অনেক দিন দেখেননি রাজেনবাবু। তোমার রূপসী মেয়েদের আবার ভাবনা। আর কি, লেগে যাও কাজে। একসঙ্গে দুটো বিয়ে তো হাঙ্গামা কম না। একসঙ্গে দুটো বিয়ে, একসঙ্গে চলে যাবে দুজন। হঠাৎ কেমন ফাঁকা ফাঁকা লাগলো রাজেনবাবুর বুকের ভিতরটা। সন্ধেবেলা শাশ্বতী বলল সাথীকে, জানিস, যে একজন কাল এসেছিল না, তার সঙ্গে মেজদির বিয়ে, আর অরুণদার সঙ্গে সেজদির। স্কিপিং রোপটা দুহাতে ধরে মাথার কাছে তুলতে গিয়ে সাথী থেমে গেল। মোটেই না। মোটেই না কি রে? অরুণদার সঙ্গে সেজদির মোটেই বিয়ে না। নিশ্চয়ই, রেগে উঠল শাশ্বতী। আচ্ছা, বাজি রাখ, বেট। দুবার দড়ি লাফ দিয়ে হাত দিয়ে কপালের চুল সরিয়ে ঠোঁট বেঁকিয়ে বলে উঠল সাথী, অরুণদাকে তো আমি বিয়ে করব, জানো না কি? হাসতে হাসতে হাতে তালি দিতে দিতে শাশ্বতী চেঁচিয়ে উঠল, হে মা, এ মা, সাথী অরুণদাকে বিয়ে করবে, বলে দেব সব্বাইকে। স্কিপিং রোপ ফেলে দিয়ে দুটি হাত টান করে দুদিকে ঝুলিয়ে সাথী স্থির হয়ে দাঁড়ালো। চকচকে চোখে তাকিয়ে বলল, করবই তো, নিশ্চয়ই করব। এ মা, কি বলে সাথী? ও মেজদি, ও সেজদি, শুনেছ? এত হাসির কথা কি?
বেতের মতো সোজা দাঁড়িয়ে জিজ্ঞেস করল 5 বছরের স্বাতী। তার ভাবভঙ্গি দেখে মুখে আঁচল চেপে লুটিয়ে পড়ল বড় 2 দিদি। হাসছ কেন তোমরা? না, হাসবে না, ক্যাবলা কোথাকার। ফুলকি ছড়ালো স্বাতীর 2 চোখ। বড় নিঃশ্বাস পড়ল। বেড়ালের মতো ফুলে ফুলে উঠল ঘাড়। তারপর হঠাৎ তার ডান হাতটি উঠে এলো যেন খাপ থেকে তলোয়ার। ঠাস করে এক চড় বসিয়ে দিল তার চেয়ে 1 মাথা লম্বা 5 বছরের বড় শাশ্বতীর গালে। শাশ্বতী ছাড়ল না, উপযুক্ত উত্তর দিল। তুমুল লেগে গেল 2 বোনে। বাথরুম থেকে বেরিয়ে বারান্দা দিয়ে যেতে যেতে রাজেনবাবু শুনলেন চেঁচামেচি। তাড়াতাড়ি ঘরে ঢুকে দেখেন একেবারে রোলারুলি কাণ্ড। শাশ্বতী দাঁড়িয়ে আছে উস্কো খুস্কো চুলে দেওয়ালে ঠেস দিয়ে। স্বাতী লাফিয়ে উঠে উঠে তাকে মারছে, আর বড় 2 বোন হেসে গড়িয়ে পড়ছে ওর গায়ে, আর মাঝে মাঝে চেষ্টা করছে ওদের ছাড়াতে। কি হয়েছে রে? বাবাকে দেখে বড় 2জন হাসতে হাসতে মুখ ঢেকে ফেলল। হয়েছে কি? দেখো বাবা, শাশ্বতী আরম্ভ করল। স্বাতী বলছিল, বলেছি তো বলেছি। ঘামে, রাগে, চোখের জলে গনগনে গরম লাল ময়লা কালো মুচড়ানো মুখে গর্জে উঠল স্বাতী। বেশ করেছি, নিশ্চয়ই আমি অরুণদাকে বিয়ে করব। হ্যাঁ, করবই তো, তোমার তাতে কি? রাজেনবাবু তাকালেন এক মেয়ের মুখ থেকে আরেক মেয়ের মুখে। মহাশ্বেতা হাসি বন্ধ করে বলল, শাশ্বতী হেসেছিল সেই জন্যে। রাজেনবাবু গম্ভীরভাবে বললেন, সত্যি তো, হাসবার কি আছে এতে? শাশ্বতী, যা মুখ চোখ ধুয়ে ফেল। আমাকে যে মারল তুমি কিছু বললে না বাবা? আহা, তুমিও যেন মারোনি। যা, আর ঝগড়া করতে হবে না, মার অসুখ না। এগিয়ে এসে ডাকলেন, স্বাতী। বাবা! স্বাতী নতুন করে আকুল হলো কান্নায়। শোনো বলে রাজেনবাবু যেই হাত বাড়ালেন অমনি স্বাতী ছিটকে দূরে গিয়ে উপুড় হয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। রাজেনবাবুর মনে হলো ঠিক যেন নাটকের নায়িকা মূর্ছিতা হয়ে পড়লেন রঙ্গমঞ্চে। রাজেনবাবু নিচু হয়ে তার মাথায় হাত রাখলেন। কান্নার মধ্যে ফুলে উঠে স্বাতী বলল, করব তো, নিশ্চয়ই করব, তাতে কার কি? রাজেনবাবু তাকে মেঝে থেকে তুলে শুইয়ে দিলেন মহাশ্বেতার বিছানায়। বালিশে মুখ চেপে সে এমন করে কাঁদতে লাগল যেন 1 টুকরো বরফের মতো গলে মিলিয়ে যাবে। স্বাতী, আমার স্বাতী সোনা। বাবা! হাত বাড়িয়ে বাবার হাত আঁকড়ে ধরল স্বাতী। রাজেনবাবু চুপ করে পাশে বসে রইলেন। কীরকম পাগলাটে হলো মেয়েটা, এক্কেবারে অবুঝ, নাকি বড় বেশি বোঝে? অত বড় বড় দিদিদের সঙ্গে প্রচণ্ড রেষারেষি, ছোট্ট বলে একটু কম নেবে না কোনো জিনিস। নিজের চেষ্টায় পড়তে লিখতে শিখে ফেলল শুধু শাশ্বতীর প্রতি হিংসে। দিদির বন্ধুদের নাম ধরে ডাকবে, বরং একা থাকবে, কিন্তু সমবয়সী কোনো মেয়ের সঙ্গে খেলবে না। যখন যেটা চাই খুন হয়ে যাবে তক্ষুনি সেটা না পেলে। এত মর্জি তার মেনে চলবে কে? এত জেদ রাখবার জায়গা কোথায় পৃথিবীতে? ভাবতে গেলে সত্যি তো তার দোষ অনেক। দোষ? ওইটুকু তো মানুষ। চুলে ভরা তার মাথাটির দিকে তাকিয়ে রইলেন রাজেনবাবু। এত লাবণ্য আর কার মুখে, আর কার চোখের তাকানো এত সুন্দর? রাত্রিরে যে গলা জড়িয়ে ধরে ঘুমোয়, ঘুমের মধ্যে যে বাবা বলে ডেকে ওঠে, এই তো সে। তার দোষ? তীব্র অভিমান, আত্মসম্মান, ভালোবাসায় ভরে দিতে হবে ওকে। মার প্রয়োজন ওরই ছিল সবচেয়ে বেশি। হে ঈশ্বর, এমনি বিছানায় শুয়ে শুয়ে যদি জীবন কেটে যায় তাও যাক, তবু ওর মাকে তুমি বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রেখো। আর বেশি দিন তিনি টিকবেন না এরকম একটা ভয় মাঝে মাঝেই রাজেনবাবুর হতো। কিন্তু শিশির কণা ধিকিয়ে ধিকিয়ে আরও কয়েক বছরই বেঁচে রইলেন। বড় কষ্ট পেয়ে গেলেন শেষের কমাস। স্বাতীর বয়স তখন 10 পেরোনো, 11 দেরি আছে, কিন্তু দেখায় 13।
মাথায় সে শাশ্বতীকে প্রায় ধরে ফেলেছে। দৈহিক বিকাশও চোখে পড়ে, এমনকি চোখের ঠেকে। সেই যেদিন অরুণদাকে বিয়ে করবে বলে কেঁদেছিল, সেদিন থেকে কনিষ্ঠার জন্য উদ্বেগের অন্ত ছিল না শিশিরকণার। মেয়ে কিছুতেই শাড়ি পরবে না, মাও ছাড়বেন না। জোর করে পরিয়ে দিতেন নিজের ভালো ভালো শাড়ি, কিন্তু আধ ঘন্টার মধ্যেই আবার সাথীকে দেখা যেত নির্লজ্জ ফ্রক পরে ঘুরে বেড়াচ্ছে। অনুরোধ, ক্রোধ, নতুন নতুন শাড়ির প্রলোভন, কিছুতেই যখন ফল হলো না, তখন ওই মুমূর্ষু শরীরে উঠে বসে শিশিরকণা কল চালিয়ে সেলাই করলেন মেয়ের জন্য যৌবন আবরণী অন্তর্বাস। রাজেনবাবুকে তাড়া দিয়ে দিয়ে আনাতে লাগলেন লম্বা লম্বা ফ্রক, আরও আরও লম্বা। যে কোনো ফ্রক সাথীর ছোট হয়ে যায় দেখতে দেখতে। এদিকে তার মাপের ফ্রক কিনতে পাওয়াও দুর্ঘট হয়ে উঠল। শেষটায় কি মেম সাহেবদের গাউন কিনতে হবে? জীবনের একেবারে শেষ মাসটির আগে পর্যন্ত সাথীকে বসতে, শুতে, চলতে, বলতে শেখাতে গিয়ে শিশিরকণা তার আয়ুর স্বল্প সম্বলের অনেকটাই খরচ করে ফেলেছিলেন। শেষটা একটু হঠাৎ হলো বোধহয়, সেই জন্যেই। 3টি বিবাহিত মেয়ে, তাদের 3 জন স্বামী, আর গোনাগুনতিতে 5টি, কেননা সকলকে আনা হয়নি, ছেলে মেয়ে নিয়ে একে একে বিদায় নিল শ্রাদ্ধর পরে। রাজেনবাবু চুপ করে বারান্দায় এসে বসলেন। তাহলে অন্য এক জীবন আরম্ভ হলো। যখন বিয়ে করেছিলেন, যখন বেলেঘাটার 18 টাকা ভাড়ার বাড়িতে শিশু এসে উঠেছিল, তখন যে জীবন আরম্ভ হয়েছিল তা তো অনেক দিনই চুকেছে। এতদিন তবু একটা জীবন্ত চিহ্ন ছিল, তাও মুছে গেল। বেলেঘাটা থেকে শাঁখারিপাড়ার দোতলায় 2টি ঘর, তারপর হাজরা রোডের দক্ষিণমুখ ফ্ল্যাট, কি ধোঁয়া হতো শীতকালে। তারপর এই তো সেদিন যতীন দাস রোডের এই 70 টাকা ভাড়ার আস্ত দোতলা বাড়ি। সে তা এলো ছেলে হতে। লেক পর্যন্ত খোলা ছিল তখন, ঝড়ের মতো হাওয়া চৈত্র মাসে, কিন্তু রাত্রে শিশুকান্দ মশার যন্ত্রণায়। বাবা, সাথী, খেয়েছিস তোরা? খেয়েছি। বিজু ঘুমিয়ে পড়েছে, ছোট দিও। তুই একা জেগে আছিস? শুবি না? তুমি চলো বাবা। রাজেনবাবু উঠলেন। বারান্দার অন্ধকার থেকে আলোতে এসে একটু হাসির ধরনে বললেন, সাথী, শাড়ি যে? হ্যাঁ বাবা, এখন থেকে শাড়িই পরব। তিথি ডোরের প্রথম অধ্যায় এখানেই শেষ হলো। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।